প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ইউসিবি টু দ্য পয়েন্ট, সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু নির্বাচনী সহিংসতাও বেড়ে চলেছে এবং শেরপুর, ভোলা সহ বিভিন্ন জায়গায় আসলে হতাহতের ঘটনাও এখন শুরু হয়ে গিয়েছে। আমরা তো আসলে সহিংসতা চাইনি, আমরা নির্বাচনের দিকে একটি ঐক্য নিয়ে আগাতে চেয়েছিলাম সকল রাজনৈতিক দলকে নিয়ে, কিন্তু সেটি আসলে এখন কতটা ঐক্যের জায়গা আছে সেই সব কিছুই দেখার বিষয়। আমরা আজকের ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এই সব নিয়ে কথা বলবো আসলে নির্বাচনের সহিংসতাগুলো কেন হচ্ছে, কারা করছে এবং এগুলো আটকাতে রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ হিসেবে আমাদের কি করা উচিত। আমাদের সাথে আজ ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন, পরিচয় করাবো। আছেন ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, স্বাগত জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন সিনহা এম এ সাইদ, রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সিনহা এম এ সাইদের কাছেই শুরুতে যাব। যতবারই আমরা আসলে প্রশ্ন করি কাউকে, বা কিছুদিন আগে যখন প্রশ্ন করছিলাম যে নির্বাচনী সহিংসতা কেন হচ্ছে বা হতাহতের ঘটনা আমরা কেন দেখতে পাচ্ছি, সবাই বলছিলেন যে নির্বাচনের আগে তো এমন হয়েই থাকে, তবে যেখানে একজন মারা যাচ্ছেন সেটি কি আসলে ওই পর্যায়ে থাকে বলার মতো যে নির্বাচনের আগে এমনটি হয়েই থাকে? দেখুন, মূল কথাটা হচ্ছে নির্বাচনের আগে টুকটাক গণ্ডগোল হবে, লোকও মারা যাবে, আহত হবে, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এগুলো হওয়া উচিত না। অতীতে তো অনেক হচ্ছে, কারণ আমরা তো নতুন একটি বাংলাদেশের কেন স্বপ্ন উচিত না? এই দেখেছিলাম। যে বলা হলো যে জুলাই সনদ, যদি এই সনদটা মেনে নেই সবাই, তাহলে কিন্তু আজকে এই গণ্ডগোল হওয়ার কথা না। আমরা চাচ্ছি একটা নতুন ভবিষ্যৎ, নতুন বাংলাদেশ, যে বাংলাদেশটা হবে উন্নয়নের জন্য, অধিকারের জন্য, এমপ্লয়মেন্টের জন্য, শিল্পের জন্য, বাণিজ্যের জন্য, এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষ হওয়ার জন্য, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, মানি লন্ডারিং থাকবে না। এই যে কতগুলো প্রশ্ন এখানে এসে গেছে, এইগুলি যদি আমাদের মৌখিক এজেন্ডা হয় তাহলে গণ্ডগোল ব্যাপক আকার হওয়ার কথা না। আপনি বলছেন যে শেরপুরের কথা, একজন মারা গেল, আমরা দেখলাম টেলিভিশনে চেয়ার পিটাপিটি হচ্ছে, মারামারি হচ্ছে, হয়তো উত্তেজনা মুহূর্তে চলে গেছে। এটা বলবো না যারা প্ল্যান রয়েছে মারামারি করতে আসছে, সেটা না। মারামারি সবসময় কিন্তু হয় উত্তেজনা মুহূর্তে, কর্মীরা থাকে সেখানে। লক্ষ্য রাখুন, মিরপুরে একটা ঘটনা ঘটলো, জামাতের আমির কথা বললেন, এটা নিয়েও কথা বললেন, বিএনপিও কোনো কোনো অ্যাঙ্গেলে কথা বলছে, কিন্তু বিএনপি যে প্রধান তারেক রহমান এখনও কিছু বলেননি, হয়তো বলবেন হয়তো সামনে। জামাতের আমির যে কথাটা বলেছে গুরুত্বপূর্ণ কথা, যে আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হচ্ছে, আমরা কিন্তু বাক্স খুলে দেব। খুবই গুরুত্বপূর্ণ কথা। কিসের বাক্স খুলে দিবেন? আমরা বাক্স খুলে দেব। এই বাক্স খুলে দিলে অনেক কিছু কিন্তু বেরিয়ে আসবে, যা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলাম। কারণ আমাদের যদি কেউ আক্রমণ করে, তো তাদেরকে প্রতিহত করা আমাদের জন্য ওয়াজেব, আর এই ওয়াজেবটা করতে আমরা কিন্তু কোনো বাধাগ্রস্ত হব না। প্রশ্ন হচ্ছে উনি কী ইঙ্গিত করলেন, এমন কি গোপন তথ্য তার কাছে আছে বা জামাতের কাছে আছে বাক্সবন্দি, যেগুলি প্রকাশ করলে বিএনপির ক্ষতি হয়ে যাবে? তাহলে বোঝা যাচ্ছে এখন অনেক কিছু আমরা জানি না, বা আমরা জানলেও মুখরোচকভাবে আমরা বলি, কিন্তু সেগুলো মূল্যায়িত হচ্ছে না। কিন্তু এইটাই দেখার ব্যাপার। কিন্তু এটাই আমি মনে করি এই মুহূর্তে এর চেয়ে বড় বক্তব্য আর আসে নাই। কিন্তু আপনার কি ধারণা বক্সের মধ্যে কি থাকতে পারে? বক্সের মধ্যে আমি কোনো ধারণা করব না, আমি অনেক কিছু ধারণা করব, কিন্তু ওই বক্সে কি আছে আর সে কত বড় কথা বলছে দেখেন। সে বলছে আমার ওয়াজেব, ওয়াজেব যদি পালন না করে সেও তো দোষী হয়ে যাবে। অর্থাৎ তিনি একটা মেসেজ দিয়েছেন বিএনপিকে, বিশেষত তারেক জিয়াকে, যদি এভাবে আমাদেরকে নাজেহাল করা হয়, আমরা কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হব অনেক গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য। আর সেটা ফাঁস করলে কী হবে, বিএনপির জন্য সমূহ বিপদ হয়ে যাবে। কিন্তু সেটা রাজনৈতিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, ধর্মীয়ভাবে হতে পারে। খুব ইঙ্গিতপূর্ণ কথাবার্তা। কিন্তু আমি মনে করি এই পর্যায়ে আমাদের যেতে হলো কেন? বিএনপিও তো জামায়াতে ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেই যাচ্ছে। অভিযোগ দেওয়া খারাপ না, আমি বলছি অভিযোগ দিতে পারে, কিন্তু মারামারি হবে কেন, লোক মারা যাবে কেন? অভিযোগ তো পার্ট অফ ক্যাম্পেইন। আমি আমার প্রতিপক্ষের অনেক কিছু বলতে পারি তাকে হ্যাঁ প্রতিবেদন করার জন্য, কিন্তু সেই অভিযোগটা এরকম হবে না। তবে জামায়াতের নেতা তো আর বিএনপির ইতে মারা যায়নি। কথা সেটা না, সে মারা গেছে নির্বাচন পারপাসে, সে মারা গেছে। সহিংসতা হচ্ছে তো, যেমন মির্জা আব্বাসের সিটে কী হইতেছে, ওখানে তো এনসিপির সাথে তো যেটা হলো, এখন মির্জা আব্বাস বলতেছে আমি কেন করতে যাবো, আমি তো এই এলাকার ছেলে, আমি তো জানি যে আমার এখানে ভোটে নিয়ে কোনো ঝামেলা নাই। সে নিজেই বলতেছে যে আমি তো পাশ করে যাবো এখান থেকে। এখন এনসিপি থেকে যিনি গেছেন তিনি বলতেছেন ভোটে দেখা হবে। তখন উনি বলতেছে কি দেখা হবে, একটা বাস্তবতা চাইতো এখানে। এখন এনসিপির ক্যান্ডিডেট মনে করতেছে নাসিরুদ্দিন মধু মনে করতেছে যে না, এখানে আমাদের একটা নীরব বিপ্লব আছে,
সেই বিপ্লবে আমরা এখানে জয়ী হব। এখন জামাত কিন্তু বড় বড় মিটিং করতেছে এবং সেও বড় মিটিং করতেছে, আমাদের তারেক রহমান মিটিং করতেছে, বিএনপিও করতেছে। তাদের মধ্যে কিছু কথাবার্তা কে বলতেছে? শীর্ষ পর্যায়ে কথা বলা হচ্ছে না কেন? শীর্ষ পর্যায়ে কিন্তু চুপ। শীর্ষ পর্যায়ে কিছু কথা আসছে। তারেক রহমান যখন বললেন নরসিংদীতে যে ভূমিকম্পের জন্য দায়ীকে একটা দল, অর্থাৎ বিএনপিকে বলছে, এটার শীর্ষ পর্যায়ের কথা। এরকম শীর্ষ পর্যায়ের কথাগুলো আসতে পারলেও টেকনিক্যাল কথা কিন্তু। ওকে সিনহা, আমরা একটু শুনি যে এই বড় দলগুলোর মাঝখানে আসলে জাতীয় পার্টি বা অন্যান্য দল কি করছে। ইকবাল হোসেন তাপস কি বলবেন, জাতীয় পার্টি কোথায় আছে এখন নির্বাচনে? ধন্যবাদ। জাতীয় পার্টির কথা যদি আমি বলি, আমি সদ্য এইমাত্র আমার নির্বাচনী এলাকা থেকে আসছি। আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে আমি প্রেসিডিয়ামের মেম্বার হিসেবে দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আমি সেখানে মাঠে ভোট চাইতে গিয়েছি। আমার যে এলাকা, আমি যেখানে ভোট চাইতে গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম যে দুইটা পক্ষ তো খেলবে। ওখানে গিয়ে দেখলাম যে আমার পক্ষের গোলকিপার নাই, উনি জেলে। তো আমরা এখন গোলকিপার বিহীন ফাঁকা মাঠে গোল দিচ্ছেন। খেলাতে আমরা এখন মাঠে। তার মানে আমি যেটা বুঝাচ্ছি যে বৈষম্যের জন্য এত কথা হলো, সেই বৈষম্যের শিকারী জাতীয় পার্টি। জাতীয় পার্টি অফিসে আগুন দিলেন, জাতীয় পার্টি যেখানে মিটিং করে সেখানে মারলেন। এখন আবার নির্বাচনের পূর্বের কোনো সংলাপের জাতীয় পার্টিকে ডাকলেন না। এখন আবার জাতীয় পার্টি যারা নির্বাচন করতে গেলেন, তার মধ্যে আমাদের 3 জন প্রার্থী জেলখানায় আছে, জেলখানার থেকে নির্বাচন করছে। যা আমার যে এলাকা, সে জাতীয় পার্টির অত্যন্ত একজন ভাইটাল এমপি, সে বারবার নির্বাচিত এমপি এবং সে এবারও ইনশাল্লাহ নির্বাচিত হতে পারে। তো তাকে জেলখানায় রেখে দিলাম। নির্বাচন কমিশনের তো দায়িত্ব যে দুই পক্ষকেই মাঠে ছেড়ে দেই এবং কোনো সহিংসতাবিহীন, ভাই যেটা বলেছে সহিংসতা বিহীন একটি ফেয়ার ফ্রি নির্বাচন হবে। তো একজন প্রার্থী যদি জেলখানায় বন্দী থাকে, তাহলে ফ্রি ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড সমান। তবে তার বিরুদ্ধে তো যৌক্তিক অভিযোগ আছে বলেই তিনি জেলখানায়। আমি সেটা তো বিচার সাপেক্ষে, কিন্তু তাকে তো ইন্টিরিয়াম অন্তত এই নির্বাচনকালীন তবে সময় গোলাম কিবরিয়া টিপুকে যে স্বৈরাচারের দোষর হিসেবে জেলখানায় ঢোকানো হয়েছে, সেটি বিচার প্রক্রিয়া সম্পন্ন না করে তো তিনি জাতীয় পার্টি তো স্বৈরাচারের দোষর, জাতীয় পার্টি তো নির্বাচন করতে পারছে। এটা যে বলছেন বিনা বিচারে বলছেন জাতীয় পার্টি বিচারের প্রক্রিয়াটাই তো সেখানে চলছে। তো সুতরাং বিচারের প্রক্রিয়া যখন চলবে, আপনি আত্মপক্ষ সমর্থনের জায়গা দিবেন না। আমি তো মাঠে যেতে চাই, যে আমি কি যদি স্বৈরাচারের দোষর হই, তাহলে মাঠের মানুষ আমাকে ভোট দিবে না। মাঠের মানুষ আমাকে এমপি করেছে, মাঠের মানুষই আমাকে রিজেক্ট করুক, ভোট আমাকে না বলুক যে না, ওনাকে আমরা চাই না, সেই সুযোগটা তো আমাকে দিবেন। দেখেন, পৃথিবীতে অনেক নজির আছে। ইভেন ইন ইন্ডিয়া আমি দেখছি একটা জার্নালে, যে তিহার জেলে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, তিনি প্রায় 10-12 বছর ধরে জেলে ছিলেন। সেই ভদ্রলোককে তার বোনের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য 40 দিনের তাকে জামিন দিয়েছে হাইকোর্ট। এখানে বিচার আছে। তো আমার এখানে একজন প্রার্থী নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন তাকে অ্যালাউ করলেন, তাহলে প্রথম থেকেই তাকে ডিসকোয়ালিফাইড করে ব্যাপারটা তো এক হলো না। ইকবাল হোসেন তাপস, এখন কি ওনাকে জেল থেকে নির্বাচন করার জন্য 40 দিনের ছুটি দিবে? হ্যাঁ, দিতেই পারে, জামিন দিবে, ছুটি না তো, জামিন। সে তো জামিন যোগ্য, সে যতগুলো, কিন্তু তার তো অপরাধ প্রমাণিত হয় কি হয়নি সেটা নিয়ে তো এখনো সন্দেহ যতক্ষণে আছে। প্রমাণিত না হবে ততক্ষণে তো আপনি তাকে দোষী বলতে পারেন না। এইজন্যই তো তিনি নির্বাচনের বাইরে, যতক্ষণ না এটা সলভ হচ্ছে। নির্বাচনের বাইরে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে। সে জামিন পাওয়া তো আমার অধিকার। সে যত মামলায় তাকে আটক করে রাখা হয়েছে, এগুলো সব ভিত্তিহীন মামলা। এগুলো এই যে সময়কার মামলা, একটা মামলা আসামি কত জানেন? 300, 500, 1000, 2000। এবং সুন্দর একটা ধারা আছে ওখানে, সেটা হলো কি 200 লোকের নাম দিয়ে আর 1000 লোক অজ্ঞাত। তার মানে এটা হলো কি, যে আপনার ইচ্ছা মতো যেখান থেকে পারেন টোকাইয়া এই বাণিজ্যটা আপনি করতে পারতেছেন। 1000 লোককে ওখানে ঢুকাইতে পারবেন, আমাকে ঢুকাইতে পারবে, আপনাকে ঢুকাইতে পারবে। এটা তো সমতল হলো না। নির্বাচন কমিশন এখন এই মুহূর্তে নির্বাচন পরিচালনার জন্য দেশটা পরিচালনা করার কথা। আমি যা মাঠে দেখে আসছি, তাতে তো
নির্বাচন কমিশন আছে কিনা এটাই তো আমি এখন আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে ভিত্তিহীন মামলায় আসলে অনেকজনকে আটকে রাখা ইয়েস, হচ্ছে। একদম টোটালি ভিত্তিহীন মামলা, এবং 13টা মামলা একটা লোকের বিরুদ্ধে, এবং সবগুলো মামলায় উনি জামিন হয়েছে। যখন লাস্ট মামলাটা যেদিন উনি বেরোবে সেদিন একটা ভিত্তিহীন মামলা, সেই মামলাটা কি জানেন, এখন এখানে বলা ঠিক হবে কিনা জানি না। সেই মামলাটা হলো ওনার সাথে ভোটের সময় 2018-তে ভোটের সময় দুই প্রার্থী মিলে, এক প্রার্থীর ভাই এবং আরেকটা প্রার্থী মিলে ভোট তাকিয়ে ওনার বাক্সে ঢুকিয়ে দিয়েছেন। এখন বুঝেন আপনার মামলা, এবং সেই মামলায় একজন প্রার্থীর ভাই এবং আরেকজন প্রার্থী নিজে আসামি। দেখেন, এটা কেউ বিশ্বাস করে দুনিয়াতে যে আরেকজন প্রার্থী এবং আরেকজন প্রার্থীর ভাই দুইজনে মিলে ভোট তাকিয়ে গোলাম কিবরিয়া টিপু সহ তার মানে বাক্সে ঢুকিয়ে দিবে? এখন সেই আসনে কি আপনাদের আর অন্য কোনো প্রার্থী দেওয়ার মতো সুযোগ নেই? না না, উনি তো আছে, উনি তো কন্টেস্ট করছেন, উনি তো নির্বাচন, আমিও একজন প্রার্থী ছিলাম ওখানে, কিন্তু ওনার জন্য দল আমাকে আমার প্রার্থীতে আমি প্রত্যাহার করে নিয়েছি। উনি এখন নির্বাচন করছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, উনি যখন কোয়ালিফাইড নির্বাচন করার জন্য, তাহলে নির্বাচন কমিশনের দায়িত্ব যে ওনাকে জামিন দেওয়া, এই কয়দিনের জন্য জামিন দেওয়া, সুযোগ দেয়া যেন প্রচারণা হ্যাঁ করতে পারে। প্রচারণার জন্য করতে পারে। তো সুতরাং সমতল কিন্তু না। জাতীয় পার্টি কোথায় আপনি জিজ্ঞেস করছেন, আমি সেই জন্য বললাম জাতীয় পার্টি এমন একটি জায়গায় আছে, এমন একটি ডিফিকাল্ট জায়গায় আছে, জাতীয় পার্টি এখন দুই পক্ষ মারামারি করবে, আর আমরা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আবারও আপনার কাছে আসবো। আমরা সিনহা এম এ সাইদের কাছে শুনি একটি ঘটনা, আসলে মানবিক ঘটনা, যেটা আমাদের সকলকে নাড়া দিয়েছে। ছাত্রলীগের সাদ্দামের কথা বলছি। তার স্ত্রী এবং সন্তান আত্মহত্যার পর আসলে জেলখানায় লাশ নিয়ে গিয়ে তার সাথে দেখা করানো হচ্ছে, এখন জামিন পেয়েছে। তাও আপনি আসলে এই ব্যাপারে আপনার বিশ্লেষণটি কি? একটি দেশে এমন ঘটনা ঘটে যেটাতে সকলের হৃদয়, আপনি আগে বিষয়টা জানার চেষ্টা করেন। মারা যাওয়ার পরে আত্মহত্যা করলো, মারা গেল, এখন জেলখানা তো সে অন্য জেলখানা ছিল, সে ডিসির কাছে গেছে। কোন ডিসি? খেয়াল করবেন, নিয়ম আছে কিন্তু, অ্যাপ্লিকেশনটা কাকে করবেন আপনি। এখানে কিন্তু প্রক্রিয়াগত কিছু ভুল ছিল। কিন্তু এক জেলার কিন্তু আরেক জেলার কোনো পারমিশন দিতে পারে না সে, একটা প্রকৃত ভুল ছিল। তারপরেও ডিসি ইচ্ছা করলে জিনিসটাকে অন্যভাবে নিয়ে একটা ব্যবস্থা করতে পারতো। এটাকে বলে মানবিক সাইড। আইনের পরেও কিন্তু বড় আইন হচ্ছে মানবিক সাইড, সেটা করা হয়নি বলেই আজকে আমরা এই দৃশ্যটা দেখলাম। খুবই অমানবিক, এবং আমি বলবো প্রাগৈতিহাসিক যুগে বোধহয় এই ধরনের ঘটনা কম ঘটছে, যে মৃত্যুর পরে যে কোনো লোকের আসামিকে, এমনকি কারাদণ্ড আসামি হলেও কিন্তু আমরা দেখছি তাকে নিয়ে আসে, প্যারোলে নিয়ে আসে, তাকে জানাজা দেওয়ার জন্য। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি বেরিবাদ পরে নিয়ে আসছে, আনছে কিন্তু জানাজা পড়ার জন্য। কিন্তু এখন এই কাজটা কেন করলো, এটা নিয়ে সরকার কি চিন্তা করতেছে, আদৌ কোনো পদক্ষেপ নেবে কিনা আমরা কিছু জানি না। এবং মানুষ কিন্তু আসলে প্রশ্ন তুলেছে যে এমন একটা অমানবিক কাজ কেন ঘটলো। আচ্ছা, প্রশ্নটা যারা তুলেছে তারা একটা ক্লাস, জনগণ। আইনজীবীরা কিছু বলেছে? এই যে প্রাক্তন এতগুলি জজ রয়ে গেছে, বিচারপতি দেশে রয়ে গেছে, বিজ্ঞ কতগুলো আইনজীবী দেশে আছে, তারা কিছু বলেছে? এবং আমরা তো চাই আসলে ব্যাপারটি পরিচ্ছন্ন হোক, আইনজীবীরা এই কথাগুলো বলুক, আইনজীবীরা বলুক। যারা কারা রাজনীতি ডিল করে, বড় বড় আইনজীবী তো আছে দেশে, ক্রিমিনাল লয়ার তো আছে, তারা কেন কথা বলতেছে না? দায়িত্ব পড়ে না তাদের সামাজিক বোধ নাই, রেসপন্সিবিলিটি আসে না, অ্যাকাউন্টেবিলিটি আসে না, কেন করে বলতে? কেন আজকে সাধারণ লোক তো বলবি, তারা পয়েন্ট দিয়ে বলুক এই ধারায় হয়, এই ধারা ভুল করছে, সে তারপরেও ডিসি এটা করতে পারতেন, উনি করতে পারতেন। এই যে ডিসক্রিপশনটা তো আছে সব জায়গায় পৃথিবী, ওখানে একটা মানবিক সাইড ছিল তো, না হচ্ছে উপর দিকে জানান, উপরে বলেন যে ডেকে বলেন এটা করেন নাই। এখানে কারারক্ষীরাও তো কারা কর্তৃপক্ষ ভালোভাবে কাজ করে নিত। এই যে একেবারে মানে হেলায় এড়াই গেছে। কেন এড়াই গেছে? মূল সমস্যাটা ছিল এই ছেলেটা বোধহয় ছাত্রলীগ করে সম্ভবত, তার বড় পাপ ছিল ছাত্রলীগ করে। এই ছাত্রলীগের পাপের ফসল হচ্ছে তাকে তার স্ত্রী তার জীবন থেকে সরাই দিল। কিন্তু এই কাজগুলো যারা করতেছে, তাহলে আপনি বলতেছেন এখন তো এগুলো আসা উচিত না, এখন তো বৈষম্যবিহীন অবস্থা চলা উচিত, রুল অফ ল থাকা উচিত, মানবাধিকার থাকা উচিত, এটা থাকে নাই। এবং সিনহা এম এ সাইদ, তাপস যে কথাটি বললেন যে আসলে মিথ্যা মামলা দিয়ে বা ভিত্তিহীন মামলা দিয়ে অনেকজনকে আটকে রাখা হচ্ছে, এই প্রক্রিয়াটা এখন কোথায় আছে? এই যে দুজন মানুষের মৃত্যু, এটাকে অনেক বিশ্লেষকরা মনে করছেন যে আসলে হত্যা, মৃত্যু নয়। এই যে অ্যাক্সিডেন্টাল ডেথগুলো ঘটছে, বা অনেকেই আসলে তার পরিবার থেকে বঞ্চিত, আগে যে অবস্থাটা ছিল আত্মগোপনে থাকতে হতো বিএনপি নেতাদের বা জামায়াত নেতাদের, এখন কি আসলে সাধারণ আওয়ামী লীগ সাপোর্টদের বা অন্যান্য মানুষকে এখন সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ, আইন বিভাগ কতটা সচেষ্ট?
দেখেন মিথ্যা মামলা নিয়ে কথা আছে কিন্তু তাপস তো সুন্দরভাবে কথাগুলি বলেছে, গোলাম কবির টিপুর ইস্যু ধরছে। মিথ্যা মামলাটা যখন থানায় যাবেন আপনি করবেন, এটা পুলিশ কেস হয়ে গেলে সিআর মামলা হয়, আর যদি কোর্টেতে করেন এটা জিআর মামলা, ওটা সিআর মামলা। এখন আপনি যখন কোর্টে যাওয়ার পর একটা মামলা দিবেন, এই মামলা নেওয়ার আগেও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ক্রাইটেরিয়া থাকে কিন্তু আমি আদৌ মামলা নিব কিনা। এখন সিআর মামলা যখনই হয়েছে আপনি বুঝবেন অনেক মিথ্যা মামলা হচ্ছে, কিন্তু এর সাথে কিন্তু থানার ওটা হাত থাকে, কিন্তু আপনি করলে আপনাকে সে আর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কিন্তু এইভাবে কিন্তু শত শত না হাজার হাজার লোক আমি চিনি যারা বিধ্বস্ত, কিছু অপরাধ নেই তার, অপরাধবিহীন অবস্থায় সে অপরাধী হয়ে যাচ্ছে। কারণ একজন মানুষের বিপক্ষে 20-30টি মামলা, ওইটা তো আরেকটা দেখেন, মনে করেন আপনার বিরুদ্ধে মামলা করা হচ্ছে, আমি আপনার বিরুদ্ধে মামলা করব বা তাপস মামলা করবে, কোনো ব্যাপারই না। আমি কোর্টে আমি আদালতে যাব, আমি যে কথাবার্তা বলবো আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, আপনার বিরুদ্ধে এমন মামলা দিয়ে দিব, আপনি জড়িত না। কিন্তু থানার উচিত হলো যে আয়ু থাকবে, ওসি থাকবে, যে মামলাটা আমি দিচ্ছি আদৌ এর উদ্দেশ্য প্রণোদিত কিনা, আমাকে তাকে জবাবদি করতে হবে সেখানে। এই যে প্রি ট্রায়াল যেটা হয়, একটা প্রি জাজমেন্ট থাকা উচিত, কিন্তু এখানে এইটা আদালতে নাই। আমি এখন বলবো আইনমন্ত্রীকে বলবো, আমি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বলবো, আপনি অনতি বিলম্বে মানবাধিকার চিন্তা করতে গেলে মানবাধিকার সংস্থাকে বলবো, যে কোনো কেস গেলেই হয়ে যায় কেন থানায়, একদম এই যাতে না হতে পারে সেই জন্য থানাতে একটা ডেস্ক আছে। আমি যদি যাই বলি আমার এই হয়েছে দিয়ে দিব, ওয়ারেন্ট ইস্যু করে দেবে, কি এটা হয় না। এই জন্য দায়ী কে? তাই হচ্ছে আমাদের মানসিকতা। কিন্তু আইনে কিন্তু লেখা নেই, আইনে কিন্তু লেখা আছে আপনি জাজমেন্ট করবেন। এবং আমাদের যে সংস্কার এবং আমাদের ভবিষ্যতে যে দল ক্ষমতায় আসবে বা যে দুইটি বৃহত্তর দলের কথা আমরা বলছি, তারা কি তাদের সংস্কার প্রস্তাবনায় এই আইন নিয়ে কোনো কথা বলেছে বা শোনেন, নির্দিষ্ট কোনো একটা পলিসি কথা মনে দিবে? রাখবেন, সবগুলো আইন হচ্ছে ক্ষমতাসীনদের পক্ষে। তো যিনি যা আজকে অপোজিশন, তিনি ক্ষমতা যখন যাবেন বলে এটা আমার জন্য জরুরি, এটা জোর হাতিয়ার। স্পেশাল অ্যাক্ট বাতিল হয়েছে, হয়নি, কত জান গেছে, পরান গেছে, বামপন্থীর চিৎকার করছে, লাভ হয়েছে কি? কোনো আইন বাতিল হয় না যে পর্যন্ত চেয়ারে বসার সাথে সাথে বলবেন এই মুহূর্তে না, পরে দেখা যাবে। এর কারণ হচ্ছে জানেন, নিজের জন্য কাজে লাগে। রাজনীতির সংস্কৃতিটা হচ্ছে অত্যন্ত দুর্বৃত্তপ্রায়। রাজনীতিতে এখনও কিন্তু 98% মানে রিফাইন না। কোন দলে কতজন নেতা আছে, কতজন কর্মী আছে বলেন যারা বুক ফুলে বলতে পারবে আমি অনেস্ট, আমি সৎ, আমি মিশতে পারি, আমি ভালো বক্তৃতা দিতে পারি। আপনি কেন টকশোতে আসবেন যদি আপনার ভিতরে গলত থাকে? আপনি টকশোতে এসে বলতেছে দুর্নীতি বন্ধ করতে হবে, আপনি বড় দুর্নীতি করেন, আপনার ঘুষখোর। যে আইনজীবী প্রতি মুহূর্তে এই সমস্ত অনধিকার জড়ায় সেই বড় সে টকশোতে বলবে এগুলো ঠিক না। না, তা আইনজীবীদের মধ্যে যে অংশটা এই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো সমর্থন করে বা তাদের পক্ষে যে কোর্টে দাঁড়ায়, কেমনে দাঁড়ায়? আমি তো মক্কেলের পক্ষে দাঁড়াবই, নো, সেখানে বার কাউন্সিলের নিয়ম আছে, কিন্তু আপনি জেনে শুনে অন্যের পক্ষে দাঁড়াতে পারবেন না। লেখা আছে, বাস্তবে কেউ মানে? আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে কাগজে কলমে যা লেখা আছে বাস্তবে মানার কোনো নেই। কেন নাই? আমি তো মানুষ না। আজকে বাংলাদেশ সংগ্রামটা কি? সংগ্রাম একটাই, আবার তোরা মানুষ হ। একদম তাই। আমরা ইকবাল হোসেন তাপসের কাছে শুনি। এই যে শুনছিলাম যে মিথ্যা মামলার ব্যাপারে, আবার আপনি বলছেন যে দুটি বড় দলই যেহেতু বারবার আলোচনায় আসছে, আমরা জাতীয় পার্টির থেকে একটি কথা এমন শুনেছি যে আপনারা বিএনপিকে সমর্থন করছেন একটি নির্দিষ্ট এলাকায়। তো আসলে জাতীয় পার্টি কোন দলকে সমর্থন করছে, নাকি জাতীয় পার্টি তো নিজেকে সমর্থন করার কথা? আমার কাছে এরকমের কোনো ইনফরমেশন না, একটি আসনে প্রার্থী ছিলেন না, সেই আসনে জাতীয় পার্টি, আপনাদের যেহেতু পার্টি নেই, প্রার্থী নেই, তাই বিএনপিকে সমর্থন করছে। নেতা ব্যক্তিগতভাবে তার বিএনপির পক্ষে যেহেতু তাদের প্রার্থী নাই, কারোর বিএনপি বা অন্যান্য প্রার্থীর পক্ষে কাজ করতে পারে, আমার কাছে ইনফরমেশনটা এখনো নেই। জাতীয় পার্টি নিজেরাই এখন নির্বাচন করছে, সুতরাং জাতীয় পার্টি আর একজনকে সমর্থন দেওয়ার তো কথা এই মুহূর্তে আসে না, এবং জাতীয় পার্টি কারোর সাথে অ্যালায়েন্সও হয় না। সিনেমায় যে কথাটা বলছেন যে আমাদের সবার আগে এই যে সহিংসতা বলেন, অমানবিকতা বলেন, একটা ছেলে ছাত্রলীগ করত, এইটাই কি তার জীবনের সবচেয়ে বড় অপরাধ? তার স্ত্রীকে, তার বাচ্চাকে সে দাপনটুকু করতে পারবে না? এটা কোন ধরনের মানবতা? এজন্য কি ওনার পরিবার যদি ভুল করে এক জেলে দিয়ে থাকে অ্যাপ্লিকেশন, সেই জেলারের কি কোনো দায়িত্ব নাই? সেই জেলার ডিসির কি কোনো দায়িত্ব নাই? দায়িত্ব কি সব আমাদের মরে মরে প্রমাণ করতে হবে? ওনাদের উচিত ছিল মানবিকতাটুকু দেখানো। ওনারা স্বপ্রণোদিত হয়ে এইটা
এই ছেলেটাকে জামিন দেওয়া উচিত ছিল বা প্যারোলে তাকে জানাজায় উপস্থিত হতে দেওয়া উচিত ছিল, সেটা দেয়নি। এটা একটা অনেক বড় অমানবিক কাজ হয়েছে বলে আমি বিশ্বাস করি। আপনি দেখেন যে রাজনীতিবিদরা আপনি বলছেন না 90% অসৎ বা দুর্নীতিগ্রস্ত। আমি আপনার সাথে পার্সেন্ট নিয়ে যুক্তিতর্কে যাব না, তবে আপনি যে কথাটা বলেছেন তার সত্যতা আছে। আপনি দেখেন না এখন যে দল যারা ক্ষমতায় যেতে চায় এবং যারা দুইজনে যাওয়ার জন্য নানান রকমের নীল নকশা করতেছে, তাদের সততাটাকু দেখেন না। এই যে 24-এ যে ছেলেরা আন্দোলন করলো, তারা নাকি দেশটাকে পুনরায় স্বাধীন করলো, এবং তাদের যে মুখের ভাষা, তাদের যে আচরণ, তা দেখে তো এই প্রজন্মকে আগামী দিনে মানুষ অনেক দিন মনে রাখবে। সেটা ঘৃণাভাবেও মনে রাখতে পারে, আবার ভালোভাবেও মনে রাখতে পারে। তোমাদের উচিত ছিল, এবং এখন যারা আছে তারা কেউ তো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে নামে না। এদেশে এদের প্রথম এজেন্ডা হওয়া উচিত ছিল দুর্নীতির বিরুদ্ধে জেহাদ, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জেহাদ কেউ করেনি। আপনাদের কেন করবে? কারণ আপনিই বলেছেন যে দুর্নীতিবাজদের সংখ্যা 90%, সুতরাং তাদের সাথে পারবে না। সেই কারণে ফ্যামিলি কার্ড নিয়ে আমরা ঘুরছি। ফ্যামিলি কার্ড দেওয়ার থেকেও আমি মনে করি দুর্নীতি দমনের একটা বড় জেহাদ বা বিদ্রোহ করা উচিত। ইনকলাব জিন্দাবাদ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সেইটা তোমরা বলো। তোমরা না করে তোমরা দুর্নীতির সাথে জড়িয়ে আচ্ছা, গেলা। ইকবাল হোসেন, তারপর জাতীয় পার্টি কি করবে নির্বাচনে জিতলে, বা যে কয়টি আসন দেখেন, পাবে জাতীয় সেখানে? পার্টি সত্যি কথা বলতে কি, জাতীয় পার্টি তো সরকার গঠন করার মতো এই মুহূর্তে জাতীয় পার্টির সেই Capable না। সক্ষমতা নেই। তবে এবারের নির্বাচনে জাতীয় পার্টি বিরোধী দল হতে পারে যদি নিরপেক্ষ নির্বাচনটা হয় এবং একটি অংশ যদি ভোট দিতে পারে। এখন যেটা হচ্ছে, প্রতি বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। ঠিক 24-এর যেটা হয়েছে, 18-র যেটা হয়েছে, ঠিক একই কাজটি এখন। এবং আপনাদের সাথে যে ট্যাগটি লাগানো আছে স্বৈরাচারের দোসর, তারপর আসলে জনগণের কতটুকু সমর্থন আপনারা পাবেন বলে আশা করছেন? দেখেন, নির্বাচন করতে হলে এখন যে যারা নির্বাচন করে তারা তো রাজাকারের দোসর, এবং রাজাকারের দোসর দুইটা অংশ বলবো না, কারণ বিএনপির সাথে জামাতের একটা অ্যালায়েন্স ছিল। তাহলে তারা কি বিএনপি কি রাজাকারের দোসর হয়ে গেল? গণতন্ত্র রক্ষার্থে যেমন নির্বাচনে যেতেও হবে, তেমনি নির্বাচনকে প্রত্যাখ্যানও করতে হবে। বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে, বিএনপি ভুল করেছে কিনা, মানে সঠিক করেছে কিনা, সেটা এখন মূল্যায়নটা আসতেছে। আবার নির্বাচনে তারা অ্যাটেন্ড করেছে, আগের কথা বলছি। এখন আবার যে সময়টা আসছে, এই সময় তাদের যে অ্যালায়েন্স, এখন তারা ভেঙে গিয়ে এখন ওস্তাদ এবং শিষ্যের যুদ্ধ। এখন ওস্তাদ হইতে চায়, মানে শিষ্য হতে চায় ওস্তাদ। হ্যাঁ, যাদেরকে এই দেশে এস্টাবলিশ করেছে রাজনীতিতে, তারা এখন নাকি দেখলাম তারা নাকি মুক্তিযোদ্ধা, বলে যে তারা নাকি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তাহলে রাজাকার, আল শামস, আল বদর তারা কারা? তারা তো এই দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে। তাহলে সেটা স্বীকার করে নাও। এখন যেরকম আওয়ামী লীগকে অনেকে বলে যে শেখ হাসিনার অ্যাটিচিউড, শেখ হাসিনার কথা বলা, তার ভাবভঙ্গি কোনোটাই প্রমাণ করে না যে উনি কোনো অন্যায় করেছে বাংলাদেশে। এইরকম একটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তার অ্যাটিচিউড, তার কথাবার্তা এবং তাদের দলের লোকজনের কথাবার্তা এখনও মনে হয় না যে তারা বিন্দুমাত্র তারা অনুতপ্ত। কিন্তু যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে তারা কি বিন্দুমাত্র অনুতপ্ত? আমরা কি দেখতে পাই? এই কথাটা আমরা আজকে দেখেন এই যে মারামারি হয়েছে, মারামারি কোথায় হচ্ছে জানেন? আমরা একটু শুনে আসি। ইকবাল হোসেন তাপস, আপনার কাছে কি মনে হয় আসলে 71-এর প্রশ্নে এখনো জামায়াতকে নিয়ে কেন কথা হয়? জামায়াত তো মাফ চেয়েছে, বা কেন হবে না? আসলে আচ্ছা, কেন কথা হয়? আমি আমার ছোট ভাই তাপসকে একটা প্রশ্ন করি। আমাকে 5টা রাজাকার কথা বলা হতো যারা এই মুহূর্তে জামাত করে, 5 রাজাকার, যারা রাজাকার ছিল, যারা ভেরি ডিফিকাল্ট। আমি বলছি ভেরি ডিফিকাল্ট। রসুল যখন ইসলাম প্রচার করলো, সব ছিল পৌত্তলিক, সব ছিল ইহুদি অথবা খ্রিস্টান। এখন একজন লোক যদি ইহুদি থাকার পরে যদি মুসলমান হয়ে যায়, আর আমি যদি বলি 10-5 বছর পরে যে তুমি তো ওই দিন ওই মন্দিরে গেছিলা, কাজেই তোমাকে বিশ্বাস করা যায় না।
এটা যেমন একেবারে নীতি বহির্ভূত, মানবতা বহির্ভূত, তাহলে তো প্রচার হবে না। একটা ভালো ছাত্র যদি খারাপ ছাত্র ভালো হতে চায়, ভালো হওয়ার পরে যদি বলি তুই তো ওই সময় নকল করতি, নো, ইসলাম মানা করছে কিন্তু করতে গেলে। এবং সভ্যতা যদি গড়ে তুলতে চাই আমরা, তাহলে আমরা এখন এত পিছনে যে, আমি বলছি জামাত ইসলাম দলটি, এই দল অতীতে একটা পদক্ষেপ নিয়েছিল যুদ্ধের সময়, এবং ওই দলের মধ্যে এখন নেতৃত্বে যারা আছে তারা কিন্তু এখানে বলতেছে যে আমাদের মধ্যে এখন ওই সেন্টিমেন্ট কেউ নাই। এখন তারা অন্যভাবে গড়ে উঠছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে, নাগরিক হয়ে গেছে, ভোট দিতেছে। কিন্তু এখন আমরা যদি এইভাবে বলতে থাকি তো হবে কি, আমাদের প্রজন্মের পরে প্রজন্ম দ্বিধাবিভক্ত হয়েছে। এখন জাতি কিন্তু এক হইতে পারবে না। এখন আমাদের বক্তব্যগুলো আসবে, হ্যাঁ তোমার দাদা এ অন্যায়টা করছে, ইয়েস করছে তো অন্যায়টা, আমি তার দাদাকে বলবো, তার বাপকে বলবো, তাকে বলবো না। এটা বলতে গেলে চোরের ছেলে যদি বড় ইমাম হয়, আমি কি বলবো সে চোরের ছেলে? এখন 10-15 বছর পর যদি আওয়ামী লীগ তাদের সকল পাপ মোচন করে আসেন বিচারের পর, তখন কি আওয়ামী লীগকে আমরা গ্রহণ করব? আমি বলি, যদি আওয়ামী লীগ ভুল বুঝে, পৃথিবীর ইতিহাস বলতেছে মাপটা আছে কেন, ক্ষমাটা কেন আছে, সে প্রায়শ্চিত্ত করতেছে না, সে প্রায়শ্চিত্ত করবে, শাস্তি পাবে। এবং যে লোকগুলি আওয়ামী লীগের ভিতরে, যেটা এখন মির্জা ফখরুল বলতেছে, তারাই যেও কিন্তু ঘুরে ফিরে বলতেছে, জামাত ইসলাম বলতেছে, কেন বলতেছে, ইলেকশন সামনে ভোট লাগবে। এখন যে লোকগুলি অন্যায় করে নেই শিকার, আওয়ামী লীগের সব তো খারাপ না, আমি তো অনেকে চিনি খারাপ না, অনেকে ভালো হতে চেষ্টা করে। সাধারণ সমর্থকরা তো আসলে হেনস্থার শিকার হওয়া উচিত। এই যে বললাম যে এখন কি বললো, একটা কথা বলছে, তারপর একটু অন্যভাবে বলছে, একটা পক্ষ যদি ভোট দেয়, আমি ধরে নিলাম আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, এই মুহূর্তে কত পার্সেন্ট বলা ঠিক না, আমরা জানি না, ভোট 15 বছর পর হইতেছে, তো 10 হতে পারে, 15 হতে 20 হতে পারে, আরও বেশি হতে পারে। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যদি দিল্লি থেকে বলে দেয় 80% কার্যকরী হবে না, কারণ যারা নাগরিক, যারা ভোটার, তারা দেখবে যে এই মুহূর্তে আমার সামনে বিপদকে আমি খেতে পাই নাই, আমি বাজাতে বেরোতে না, আমার মেয়ে আমার সন্তানরা স্কুল যেতে পারতেছে না, তাহলে কে কার জন্য পারতেছে না, এক্সের জন্য, ওয়াই জন্য পারতেছে না, আমি তার সাথে কম্প্রোমাইজ করবো। এখন ওইখানে বসে বসে বললে হবে না, কিন্তু এগুলি কিন্তু পত্রপত্রিকা আসতেছে, কিন্তু বাস্তবে কেউ যাচ্ছে না। যত সহজে বলো ভোট দিয়ে দাও, ভোট আসবে না। ইভেন গোপালগঞ্জ, ফরিদপুর বেল্টে বলা হচ্ছে এগুলি আসবে না। এগুলো আসবে তাদের কাছেই যারা তার পাশে দাঁড়িয়েছিল, যারা তাকে বলতে পারবে এই মুহূর্তে এই যে তোমার জন্য পানি আনছি খাও। এমন কি করছে কোনো রাজনৈতিক দল? কি মানুষের পাশে দাঁড়াচ্ছে? আমাদের দেশের অবস্থা তো গত 1 বছরে আমি একটা কথা বলি, এখন কথা বলা ঠিক না সব কিছু। মাহমুদুর রহমান মান্না এইখানে বসে টক শো করে গেল, আমি ছিলাম সেদিন, তো উনি বলতেছিল যে তার কাছে তথ্য আছে বিপদগ্রস্ত আওয়ামী লীগের যারা আছে বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায়, সেখানে জামাত ইসলামের লোকজন তাদের পাশে দাঁড়াইছে। আচ্ছা, দাঁড়াইছে তোমার কী কাপড় দরকার, খাবার দরকার, মানে সাময়িক বলতেছে, উদাহরণ বললাম। এখন আমি জামাত বুঝি না, যেটা কমিউনিস্ট যদি দাঁড়ায় এখানে, বা একটা নাস্তিক যদি দাঁড়ায় এখানে, সে কিন্তু আমার কাছে প্রিয় হয়ে যাবে। কিছু সেটা কিন্তু বিএনপির জায়গা থেকেও বলা হচ্ছে যে মিথ্যা মামলা যেগুলো সেগুলো উঠিয়ে নেওয়া হবে। মিথ্যা মামলা তো আল্লাহর রহমতে বাংলাদেশে কোনো দল উঠাবে না। আজকে বিএনপি পাওয়ারে যাক, হবে না, একটা মামলা একটা উঠে না, বরঞ্চ মামলা আরো বাড়বে। তাহলে কি পপুলিজমের রাজনীতি করছে? ভোটের জন্য বলছে সবাই। রাজনীতি মানি তো পপুলিজম। বাংলাদেশের মতো জায়গায় রাজনীতি মানি, তোর জনপ্রিয়তা মানি হচ্ছে ফ্লুইড। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্নালু জাতি, জাতি হিসেবে আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমরা যখন তো স্বপ্ন দেখি, কিন্তু ওই যে বসে রয়েছে ক্যামেরাতে স্বপ্ন দেখতেছে, এ স্বপ্ন দেখতেছে, এ স্বপ্ন দেখতেছে, আমি দেখতেছি, এবং এই যে স্বপ্ন দেখি, স্বপ্নালু জাতি এটা। এখন স্বপ্নটা বাস্তব কি? বাস্তব না, অধিকাংশ বাস্তব না। এখন ড্রিম, এই যে ম্যানিফেস্টো আসতেছে না বিভিন্ন দলের, কি আছে লেখা? আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আইনের ছাত্র, আমি তো বুঝিয়ে গেলি। এই ম্যানিফেস্টো তো আমরাও লিখছি, কি আছে, যা কিছু লেখা আছে মনে হচ্ছে বাংলাদেশটা একেবারে দুধে নহরে ভরে যাবে। বাস্তবে কি তাই? প্রথম খেয়াল করতে আমার ন্যাশনাল পাওয়ারটা কি, আমার বাজেট কত, আমার আয় কত, আমার ব্যয় কত, কেন বিদেশি লোন নিতে হয় আমাকে, ওটা রেখে আমি বলতেছি আমি এটা করে দেবো। এগুলো মুখরোচক শব্দ, আসলে ডেভেলপমেন্টটা কিভাবে হবে সেটার একটা হবে। প্রক্রিয়া আমার যা কিছু আছে ডেভেলপমেন্ট, বাংলাদেশের মধ্যে জায়গা আছে নাকি? কিচ্ছু লাগবে না তো বললাম। আমার এখানে শুধুমাত্র যিনি সরকার প্রধান হবেন, সরকার প্রধান মন্ত্রীরা যদি সৎ হয়ে যায়, যদি ওয়াদা করে, ওয়াদা আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু করে, যে বাইবেল ধরে সব শপথ নেয়, মোদি গীতা ধরে নিছে, কিন্তু মাইন্ড ইট, কেন নেয়? এই যে বাইবেল ধরে শপথ নিছে, এর কারণটা কি? কারণটা হচ্ছে এই কোরআন ধরে নিলাম, মানে কি আমি মেনে চলবো। এখন ব্যক্তি যদি মনে করে আমি সৎ থাকবো, আমি চুরি করবো না, ডাকাতি করবো না, ডাকাতদের পাশে রাখবো না, ওদের সুযোগ দেবো না,
বাংলাদেশ সিনহা সাইদ, মানে আপনাকে সর্বশেষ একটি কথা দিয়ে শেষ করতে চাই। আপনার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, দুজন নেতা দুই দলের দুই জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন, আল জাজিরা এবং টাইমসে। তো সেখানে জামায়াতে ইসলামের নেতা বলেছেন যে জামায়াতের প্রধান কখনো একজন নারী হতে পারবে না, এবং নানান বিতর্ক হচ্ছে তাদের নারীদেরকে প্রার্থী বা নমিনেশন না দেয়া নিয়ে, এবং তারেক রহমানকে উত্তরাধিকারী রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছেন। এই দুইটি ব্যাপার নিয়ে আপনার বিশ্লেষণ কি? আমি নারীর কথা বলেছি। জামায়াতে ইসলাম মূলত ইসলামপন্থী দল এবং তাদের ভিত্তিটা হচ্ছে কোরআন সুন্নাহ। কিন্তু তারা তো ক্লিয়ার করছে না, তারা শরিয়া আমি ভিত্তিক আসতেছি, শাসন চায় নাকি আমি কি শরিয়ার চায়? কথা বলেছি। ভিত্তিটা হচ্ছে কতটুকু মানলাম পরের কথা। আমার ভিত্তিটা হচ্ছে কোরআন সুন্নাহ। বাংলাদেশের ভিত্তি কি? কনস্টিটিউশন। মানে কিনা আমার পরের কথা। তো এখন ইসলামে কি এমন কোনো আছে, ইসলাম ধর্মে, যে কোনো মহিলা নারী নবী রাসূল হয়েছে? মাইন্ড ইট ভেরি কশাসলি, ব্যাখ্যাগুলো আসতে হবে। কিন্তু আধুনিক যুগের যে নারীর স্বাধীনতা ব্যাখ্যা, এর সাথে তাদের বলবে না তো। এবং তারা তো বলতেছে নারী মানে মা, বোন, এটা তো আমার ইজ্জতের ব্যাপার। কনসেপ্ট আছে কিন্তু এখানে। ওখানে কিন্তু নারীদের রাষ্ট্রপ্রধান হওয়ার দরকারও নেই। তো আমি বলি শুধু দরকার নেই, ওখানে দরকারই নেই কোনো। কারণ যদি তাদের মডেলে করতে পারবে কিনা জানি না আমরা, চিন্তাটা কিন্তু ওইখানে আসছে। সেকেন্ড থিং হচ্ছে, কারণ নারী স্বাধীনতা নিয়ে যে কথাবার্তা বক্তব্য দিচ্ছে জামাতের আমির, আমি তো শুনতেছি, আমার কাছে মনে হচ্ছে ঐতিহাসিক বক্তব্যগুলি। সে সত্য তুলে ধরতেছে যে আমার বোন ইজ্জতটা কী, আমার মার ইজ্জতটা কী, আমি কেন তার উপর আঘাত করতে যাব, এই যে কথাগুলো আসতেছে। এখন নারীর স্বাধীনতা মানে এই না তো যে আমি যা চাই আমি তাই করতে পারি। তবে বর্তমান বিশ্বে কি নারী নেতৃত্ব ছাড়া শুধুমাত্র পুরুষদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? জামাতকে মানা করছে? জামাতে মহিলা বিভাগ আছে একটা। এই যে 1 তারিখে বা জানুয়ারি 1 তারিখে প্রার্থী তো একজনও নাই। 31 তারিখে আসতেছি। তাদের সমাবেশ হবে, সেটি 31 না, এই যে তারিখে- প্রার্থী তো একজনও নেই, আমরা তো আমি সম্মুখ বলতেছি, নেতৃত্ব দেখতে পাচ্ছি 31 না। তারিখে তাদের সমাবেশ হবে একটা, এবং তারা তাদের নেতৃত্বে কাঠামো ভিন্ন তো বলছি, ভিন্ন হয়েছে। এখন যদি তবে তারা যে তাহলে জুলাই সনদ স্বাক্ষর করলো, জুলাই সনদে তো ছিল যে 5% নারীকে নমিনেশন দিতেই হবে। এবার আসি, এখন যদি শরিয়া ভিত্তিক শাসন চায় তাহলে কি সেটি জুলাই আমি সনদ এবার মানবে? আসি, ওই সনদে লেখা আছে। সনদে তো এইটু বুঝতে হবে আমার প্রেক্ষাপটটা কি, কোন দল দিছে, বিএনপি দিছে, জাতীয় পার্টি দিছে। কারণ একজন নারীকে কিছু যখন- সংখ্যক তো দিয়েছে। কিছু তো হইতে পারে, আমি বলছি পার্সেন্টেজের কথা বলছি। 33% দেওয়ার কথা ইলেকশন কমিশন, সে বইলা দিছে, কিন্তু আমার অবস্থা কি তাই আছে? না, 33% দেওয়ার কথা। সেখানে একজনও যেই দল দেয় না সেই দলকে কেন প্রশ্ন করে না নির্বাচন কমিশন যে আপনি 33% থেকে অন্য দল তো 3-5 আমি আসতে জিজ্ঞেস করতে হবে। তারা দিবে কবে দিবে? নির্বাচনের এই পর? যে নির্বাচনের পরে যখন উচ্চ পরিষদ হবে না, এখান থেকে শুরু করবে। তো উচ্চ পরিষদটা যে হবে আপনি কেন সেটি তো কোনটা? উচ্চ পরিষদ যে হবে সেটা জুলাই আপনি সনদ কেমনে পাশ হলে বুঝলেন? হতে পারবে। তো জুলাই সনদ যে পাস হবে, হবে। হ্যাঁ, সেটা আপনি কেমনে বুঝলেন? হ্যাঁ, একটা কথা আপনি বলেছেন, সরকার যদি চায় তাহলে পাস হবে। আমি বলছি তো জুলাই সনদ এই যে দেওয়া হয়নি, ফেল করে দেওয়া হয়নি। হ্যাঁ, এই সেইটাই বলেন। একটা তার কথা মনে মানেটা রাখতে কি? হবে, তার যারা মানেটা কি বলতেছে হলো? জুলাই সনদটা উলট, জুলাই সরকার সনদ সরকার এটা দিয়েছে, কিন্তু তার মানে পাস আমরা করতে দেইনি, হবে। সরকার দিছে। কিন্তু হ্যাঁ, সরকার নিশ্চয়ই হ্যাঁ এবং- ভোটের ক্যাম্পিং করছে, কিন্তু আমরা কি জানি হ্যাঁ ভোট শুধু- জয়যুক্ত হবে আমি নাকি শুধু- না না, না, ভোট তাহলে হবে? এটা এই যে দেওয়ার বললো দরকার কি? আলী এটা রিয়াজ, নির্বাচন দেওয়ার আমি দরকার কি? আলী রিয়াজ আমার ঘনিষ্ঠ বন্ধু। আলী রিয়াজে বানাইছে কি, উপদেষ্টা পদমর্যাদা দিয়া এই জুলাই সনদ সম্পর্কে প্রচার করো, পাস করানোর জন্য। পাশ করানোর জন্য। তবে এই প্রশ্নটি অনেক যৌক্তিক না? যদি জুলাই সনদ পাস হয়েই যায় তাহলে আর গণভোটের দরকার কি? তাহলে এমনিতে পাস এটা হয়ে যেত। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পাস করে না, নিতে পারে, না, না। সংসদে পাস করে না না। না, ওটা ভালো। এটা দিবে একটা কি? করে ঘটনা করছে না, কি না? আপনি যদি জোর করেই এখানে পাস করাই নিতে জোর না। চান, হ্যাঁ, না, না। আপনি তাহলে এইভাবে গণভোট, বলেন, আমি বলে দিই, বলেন, কোন গণভোট বাংলাদেশে হ্যাঁ, পাস করেন, মানে ফেল ফেল করে করে দেয়। Fail কারণ করে দেয়। 90% এই 2% হ্যাঁ। ট্যাক্স এটা। তাহলে এটা Second একটা thing হচ্ছে, প্রতারণা না জনগণের সাথে? আমি তো এক কথাই বললাম যে গণভোট নিয়ে সবসময় হবে একতরফা। হ্যাঁ, তাই না? এটা তো আমি ঠিক এটা না। তাহলে মানুষ না ভোট তাহলে ভাই দিলেও গণভোট প্রচারণা জয়যুক্ত করার হবে হ্যাঁ দরকার কি? ভোটে। সরকার যদি নেয়, আচ্ছা, নীরবে আমি নীরবে আরেকটু নিয়ে খুলে নেক। বলি কথাটা। নিয়ে নিশ্চয়ই। নেক। এই যে এতগুলি কথা, গণভোটে 4টা প্রশ্ন আছে, কেউ পড়বে? কেউ তো জানেও না 84 না, ধারা পড়তে কি। হলে আবার সংবিধান নিয়ে যেতে হবে ওখানে। যদি পড়ে হ্যাঁ। তো 12 কোটি ভোটারের মধ্যে মাত্র 5 কোটি ভোট দিতে পারবে, সময় কম। পারবে না, সময়ের তো একটা বিষয় আছে, আবার বুঝারও একটা বিষয় আছে। জটিল জায়গায় যান না কেন, তারা বুঝবে সময় না তো। মাপেন। আমি 12 কোটি লোক ভোট দিবে, 1 লোকে দিবে, আর 12 কোটি ভোট গণভোটও দিবে। এখানে একটা ব্যক্তির কম পক্ষে 3 থেকে 4 মিনিট দরকার যদি পড়তে চায় সে। সুতরাং এখানেও কিন্তু কয়জনে পড়বে? নিরক্ষর লোক তো আছে। ধন্যবাদ। আমরা নিরপেক্ষ আমরা বক্তব্য। ইকবাল হোসেন আরেকটা জিনিস তাপসকে ভাই দিয়ে আপনি- শেষ করি। হ্যাঁ, sorry, হ্যাঁ। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে, গণভোট জিতেই যাবে, হ্যাঁ জয়যুক্ত হবে, তাহলে আসলে গণভোটের দরকারটা কি? আমি তো সেটাই বললাম ওই যে দরকার আছে। সরকার যদি মনেই করে থাকে এই গণভোটটাকে আমার পাশ করাই নিতে হবে, তাহলে এটা নিয়ে এত নাড়াচাড়া করার দরকারটা কি? এমনি পাশ করাই নিয়ে যেত। সরকার যদি প্রচারণাই থাকে
যে আপনারা যেভাবে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোনো হেন জায়গা নাই প্রচার না করছে এবং বাধ্য করছে, সরকার তো বাধ্য করতে পারে না, সে বাধ্য করছে যে আপনারা হায়ের পক্ষে ভোট দেন। সরকার এভাবে বলতে পারতো যে দেখেন জুলাই সনদ পাশ করার জন্য বা এই আপনাদের মঙ্গলের জন্য এখানে দুটি প্রশ্ন, এই প্রশ্নগুলো আছে 5টি, এর মধ্যে আপনারা হায়ও দিতে পারেন নাও দিতে পারেন। হ্যাঁ, আর এই অপশনটা তো রাখা উচিত ছিল জনগণের কাছে। এখন সরকার বলতেছে যে না আপনারা হা ভোট দিবেন, তাহলে আমি যদি না ভোট দিই তাহলে কি আমি রাষ্ট্রদ্রোহী? আমার কি বিচার হবে? তো সরকারের আদেশ তো আমি মানলাম না। সরকার পক্ষ সরকার পক্ষ না না একটু রেফারেন্ডামের পর সরকার কিন্তু একটি পক্ষ নিতে পারে প্রচারণার জন্য। প্রচারণার জন্য এভাবে নিতে পারে না। রেফারেন্ডামটা যেহেতু এই বিষয় নিয়ে হয়েছিল। নিতে পারে না। না 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 একটা কথা না, সেটা তারা পাস করে লিখে দিচ্ছি। আমি বলেছি আচ্ছা আরো একটু শুনুন। জিয়াউর রহমানের রেফারেন্ডাম এর সাথে রেফারেন্ডাম কেন ছিল? ওটা তাদের জন্য ছিল। আমি থাকবো কি থাকবো না, রাইট। উনি চেয়ারে বসে আছে, কিন্তু ওইটা কিন্তু এমনি পাস হয়ে যাবে। এটা কিন্তু এটা বলেন আমি থাকবো কি থাকবো না। এটা কিন্তু ভিন্ন ধরনের একটা বিষয়। এবং ভিন্ন ধরনের হলো কি হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু এটাকে পাশ করানোর জন্য সরকার উঠে পড়ে লাগছে। এবং তবে এই যে জুলাই চেতনাটা তো কুক্ষিগত হয়ে গেছে অনেকটা, অনেকে মনে করছে। তো সেই জায়গা থেকে তখন যারা জুলাইয়ের পক্ষে ছিল এখনো অনেকে আছে যে জুলাইয়ের পক্ষে আর নেই, তাহলে তারা না ভোট দিলে তাদের ভোট কোনো কাউন্ট হবে না। এটা তো এক ধরনের ভোট দ্বিচারিতা কাউন্ট হবে। হয়ে গেল। আমি যদি 51% ভোট পাই হয়ে গেল, আর দরকার কি? এটা না, তো আপনি তো বলছিলেন যে হ্যাঁ আপনারা জয়যুক্ত শোনেন, হবে। এটা ইচ্ছাকৃতভাবে জুলাই চেতনাটাকে প্রশ্নের মুখে ফেলে দিল জনগণের কাছে। আমি প্রশ্নের মুখে আচ্ছা, আরেকটা প্রশ্ন করা হয়েছিল, জটিল প্রশ্ন, টাইম ম্যাগাজিন নিয়ে। ওকে, সময় আছে? নিশ্চয়ই ছোট করে আমরা শেষ করি। টাইম ম্যাগাজিনে যে প্রতিবেদনটা বেরোচ্ছে এটা তারেক জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে। কিন্তু এখানে তারেক রহমানের ইতিহাসটা বলেছে, শেখ হাসিনা কিছু কথা এনেছে, জামাতের কিছু কথা এনেছে, এনসিপির কিছু কথা এনেছে, সব কিছু দেখা এটা বলার চেষ্টা করছে যে এখন তারেক রহমানের সামনে চ্যালেঞ্জটা কি। তার অতীত নিয়ে আসছে এবং বলছে তিনি উত্তরাধিকার সূত্রেই এখানে এসেছে। হ্যাঁ, উনি যদিও বলছে এটা না, আমি উত্তরাধিকার না, আমি নিজে যোগ্যতা আসছি। আপনার কাছে কি মনে হয়? আমি বলবো উত্তরাধিকার তো অবশ্যই, পাশাপাশি উনি বিএনপির মেম্বার ছিলেন, যুগ্ম মহাসচিব ছিলেন, তারপর ভাইস ভারপ্রাপ্ত হলেন, চেয়ারম্যান হলেন। এখন প্রশ্ন হলো যুগ্ম মহাসচিব কী জন্য হলেন? বয়স হয়েছিল? ওই বয়স হয়নি, এবং তাকে তো কি সাপোর্ট দেয়নি। কেন হয়েছে? উনি জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, এক ধাক্কায় যুগ্ম মহাসচিব। ভারপ্রাপ্ত কেন হলেন? সিনিয়র মোস্ট পদ, দলে তো লোক ছিল। সুতরাং মূলত তার প্রধান পরিচয় হচ্ছে তিনি জিয়াউর রহমান, খালেদা জিয়ার সন্তান, এবং এই হিসেবে দলে আসছেন। তবে হ্যাঁ, উনি দীর্ঘ 17 মাস পরিশ্রম করেছেন, নিজের মেধা নিজ এবং অনেক নিপীড়নও কিন্তু সহ্য করেছেন। নিপীড়ন তো আওয়ামী অন্য লীগের কারণে বলছি আমি, দেশে যখন ছিলেন, এবং তিনি তার নিজস্ব মেধা দিয়া ওই প্রাপ্তির সাথে তার নিজের শ্রম যুক্ত করছেন। একদম। ওকে, ইকবাল হোসেন তাপসকে দিয়ে শেষ করব। ধরেন ভবিষ্যতে যে দল ক্ষমতা আসবে, এরপর কি জাতীয় পার্টি একটা রোশন হলে পড়বে? আপনাদের ভবিষ্যৎ অবস্থা কি হবে? দেখেন, জাতীয় পার্টি তো কম বেশি সবসময় একটা ঝামেলার ভিতরে ছিল, এবং যে সরকার আওয়ামী লীগ তো ভালো আচরণ করে না জাতীয় পার্টির প্রতি। তো সামনে কি হবে সেটা সামনের দিনে তো আমরা জ্যোতিষে আমরা বলতে পারবো না। তবে জাতীয় পার্টির যে চ্যালেঞ্জের মধ্যে আছে এবং থাকবে, এটা আমরা বুঝতে পারছি যে আমাদেরকে ওই দিকে যেতে হবে। তবে আশা করি জাতীয় পার্টি সামনের দিনে জাতীয় পার্টির রাজনীতি ভালো হবে। ওকে, আমাদের এটি প্রত্যাশা। প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং গণভোটে যে ব্যাপারটি সরকার যেখানে হ্যাঁ ক্যাম্পিং করছে, সেখানে সকল জনগণের আসলে উচিত সেই বিষয়টি সম্পর্কে জেনে ভোট দিতে যাও, কারণ ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার, এবং ভোটের সাথে যেহেতু এবারে গণভোট যুক্ত হয়েছে, সেটি আরও একটি বড় দায়িত্বে আসলে পরিণত হয়েছে। এবং নির্বাচনী সহিংসতা আমাদের আজকের বিষয় ছিল, সেই সহিংসতা আর না বাড়ুক এবং সুষ্ঠুভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, সেটিও আমরা প্রত্যাশা করছি। এবং সব কিছু মিলে একটি গণতান্ত্রিক নির্বাচন আমাদের এখনকার লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে আগাবো আমরা, সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।